আসসালামু আলাইকুম আপু। এই যে আমাল ফাউন্ডেশন, এই যে সোশ্যাল ওয়ার্কে কি এই আমাল ফাউন্ডেশনের মাধ্যমে আসা নাকি আগেও কিছু ছিল, এবং এই যে যাত্রাটা শুরুর গল্পটা আমরা একটু জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম। খুবই চমৎকার একটা প্রশ্ন। আমি আসলে সবসময় ভলেন্টিয়ারিং ওয়ার্কের সাথে ইনভলভ ছিলাম। যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম বা কলেজের স্টুডেন্ট ছিলাম, বিভিন্ন ত্রাণ থেকে প্রকল্প সামগ্রী বিতরণ থেকে শুরু করে স্কুলগুলোতে পড়ানো বা ইভেন ফিল্ডে রিসার্চের কাজে যাওয়া সবসময় সম্পৃক্ত ছিলাম। সো আসলে এনজিও শুরু করার অনেক আগে থেকেও, প্রায় 5 বছর আগে থেকে আমি ইনভলভ ছিলাম। আমাল ফাউন্ডেশনটা কবে শুরু করলেন? আমাল শুরু করা হয়েছে আসলে 2014 শেষে, 2015-তে আমি দেশে বাইরে ছিলাম। সো ওখানে আমি এটা নিয়েও অবশ্য পড়াশোনা করছিলাম, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ। তো পড়াশোনা শেষ করে এসে আমালটাকে স্টার্ট করা হয়। মানে রিজন বিহাইন্ড আসলে এটা কি, কেন? বেসিক্যালি আমার সবসময় ডেভেলপমেন্ট সেক্টর খুব পছন্দ, কারণ আমি যদিও ফাইন্যান্সের স্টুডেন্ট, বিজনেস স্কুলের স্টুডেন্ট, কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে যে আনন্দটা পাওয়া যায়, লাইক ডিরেক্টলি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় একজন মানুষের জীবনে। সো এইটা থেকে আমার সবসময় চিন্তা ছিল যে হয় আমি ডেভেলপমেন্ট সেক্টরে জব করব বা নিজের একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করব। তো এই জন্য আমি পড়াশোনাও করলাম, মানে এটাকে মাথায় রেখে সোশ্যাল এন্টারপ্রেনারশিপে পড়াশোনা করেছি এবং সেই গোলটাকে সামনে রেখে আমার ফাউন্ডেশন স্টার্ট করেছি। এখন আপনারা কয়টা সেক্টরে কাজ করছেন, কি কি সেক্টরে? এখন আমরা সেক্টর বলতে গেলে বেসিক্যালি দুইটা জিনিসে ফোকাস করি। আমাদের ফোকাসড এরিয়া হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং ক্লাইমেট অ্যাকশন, বাট 5টা থিমেটিক এরিয়া। থিমেটিক এরিয়াগুলো হচ্ছে এডুকেশন, হেলথ, এম্পাওয়ারমেন্ট, ইমার্জেন্সি ক্রাইসিস এবং ক্লাইমেট অ্যাকশন। জি, নারীদের জন্য কি কি কাজ চলছে? আমরা ইনকাম জেনারেটিং প্রজেক্ট করি। সো আমাদের যেমন 50 জন নারী নিয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি, সেখানে ওনারা আচার বানাচ্ছেন এবং এই আচারগুলো আমরা সেল করছি ঢাকায়, এবং এটা থেকে যে প্রফিটটা যাচ্ছে ওনাদের কাছে যাচ্ছে, অ্যাসোসিয়েশনে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের কিছু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে, যেখানে তারা ট্রেডিশনাল ব্লক বাটিক ড্রেস মেকিং থেকে শুরু করে আরো মডার্ন আপনার অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতে পারে, এই ট্রেনিংটা একদম প্রত্যন্ত খুলনার সাতক্ষীরা, খুলনার কয়রা অঞ্চলে চলছে। এর পাশাপাশি আমরা ফিমেল ফার্মারদের নিয়ে কাজ করি। তাদের হচ্ছে আমরা তাদেরকে ক্লাইমেট স্মার্ট ক্রপ গ্রো করা শেখাই চর এলাকা, কোস্টাল এরিয়াতে, যেমন চিয়া সিড, সানফ্লাওয়ার সিড, কিনোয়া। এছাড়াও আমাদের স্যাক গার্ডেনিং, ভার্টিক্যাল গার্ডেনিং এর অনেক প্রজেক্ট আছে। চাইল্ড ম্যারেজ প্রিভেনশন লোন নিয়েও আমরা কাজ করে থাকি। মূলত নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমাদের মেজরিটি কাজ আর কি। আচ্ছা, নারীদের এম্পাওয়ারমেন্টে বেশি গুরুত্ব দেওয়ার স্পেসিফিক কি কোনো কারণ আছে? তো স্পেসিফিক কারণ হচ্ছে এটা আমার পার্সোনাল একটা প্যাশনের খুব জায়গা। আমি আসলে যখন কাজ করতে গিয়েছি বা আমার আশেপাশে কমিউনিটি যেখানে আমার বড় হওয়া, আমি দেখেছি যে মেয়েদের আসলে অনেক সম্ভাবনা সত্ত্বেও একটা জায়গায় গিয়ে তারা আটকে যায়, তারা আর এগোতে পারে না বা তারা সমাজে সেই সম্মানটা পায় না। ফ্যামিলিতে অনেক ভায়োলেন্সের শিকার হয়, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, ভার্বাল ভায়োলেন্সের শিকার হয়, কারণ তাদের সেই পজিশনটা থাকে না, নিজের মতামতটা প্রকাশ করার সেই শক্তিটা থাকে না। তো সেটা থেকে আসলে আমার মনে হয়েছে যে আমার তাদের জন্য দাঁড়ানো উচিত, এবং আমি এটা আমার পার্সোনালিও খুবই খুবই প্যাশনের একটা জায়গা আর কি। এই যে নারীদের নিয়ে কাজ করছেন, আসলে বাংলাদেশের নারীদের সর্বক্ষেত্রে বিচরণটাকে আপনি কেমন দেখছেন? কি মনে হচ্ছে, নারীরা ভালো করছে কিনা? অবশ্যই ভালো করছে। গত 30 বছর যদি আমরা ডেটা অ্যানালাইসিস করি, তাহলে অবশ্যই তারা অনেক এগিয়ে গেছে, কর্মক্ষেত্রে এগিয়ে গেছে, ম্যানেজেরিয়াল পজিশনগুলোতে এগিয়ে গেছে, লিডারশিপ পজিশনে এগিয়ে গেছে, কিন্তু এখনো অনেক দূর পথ অতিক্রম করা বাকি। বাংলাদেশে আসলে শুধুমাত্র দেখা যাচ্ছে যে আমরা ভিজিবিলিটিটা বেশি পাই যখন প্রাইমারি স্কুল, হাই স্কুল পর্যন্ত, খুব বেশি হলে ইন্টারমিডিয়েট, তারপরেই দেখা যায় মেয়েদের ঝরাটা শুরু হয় শিক্ষাক্ষেত্র থেকে, কর্মক্ষেত্র থেকে।
যত উপরে ততই রিপ্রেজেন্টেশন কম। একটা লিডারশিপ টেবিলে বা ডিসিশন মেকিং টেবিলে দেখা যায় যে পুরুষদের সংখ্যায় বেশি, এবং পুরুষ ডিসিশন মেকাররাই নারীদের হয়ে নারীদের ডিসিশন মেক করে, যেটা আসলে সাস্টেনেবল না এবং ওয়েলবিংও এনশিওর করে না। তো এই ক্ষেত্রে বাংলাদেশের মেয়েদের অনেক দূর আগাতে হবে, ভিজিবিলিটিটাও অনেক বাড়াতে হবে, মেয়েদের সোশ্যাল ভিজিবিলিটিটাও অনেক কম। জি আপু, আপনি তো বিশ্বের অনেক দেশের সাথে কাজ করেছেন, সো এই বিশ্বের অন্যান্য দেশের যে এই সোশ্যাল ওয়ার্কের যে স্ট্রাকচার গুলো এবং আমাদের দেশের যেভাবে কাজ হচ্ছে, এর মধ্যে আসলে ডিফারেন্সটা কেমন? ডিফারেন্সও আছে, সিমিলারিটিও আছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার মনে হয়েছে বাইরে, যেমন ইউএসএতে যখন কাজ করেছি, যে সেখানে আসলে সিস্টেমটা আরো একটু ইজি, ফ্রেন্ডলি, যারা কাজ করে তাদেরকে সাপোর্ট করে, কমপ্লায়েন্সটা যদিও অনেক স্ট্রং বাট সাপোর্ট সিস্টেমটা ভালো, এবং তাদেরকে সোশ্যালি অনেক বেশি নার্চার করে, ওয়েল অ্যাকসেপ্টেড। বাংলাদেশে আসলে আমার যেটা মনে হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, অন্য কারো অভিজ্ঞতা ভিন্ন হতে পারে, সেটা হচ্ছে যে একটা রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রতিষ্ঠানের যখন নেম রেজিস্ট্রেশন করতে হয়, সবকিছুতেই অনেক চ্যালেঞ্জ থাকে। এর পাশাপাশি সোশ্যালিও অনেক চ্যালেঞ্জ থাকে, মানে এখনো যারা সোশ্যাল ওয়ার্ক করে তারা আসলে কি করছে, বা তাদেরকে আসলে প্রশ্নবিদ্ধ করা হয় যে আদৌ এটা কোনো প্রফেশন কিনা এই হিসাবে। বাট এই ডেভেলপমেন্ট ওয়ার্কও যে একটা ফুল ফ্লেজেড ওয়েল অ্যাকসেপ্টেড প্রফেশন গ্লোবালি, এটা আসলে এখনো অনেকেই বুঝে উঠতে পারে না বাংলাদেশে। জি আপু, আপনি বললেন যে সোসাইটিতে অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না, বাট এমন কি হয় না আপু যে যারা সোশ্যাল ওয়ার্ক করছে তাদের মধ্যেই অনেকে ফ্রড আছে, তাদের মধ্যেই অনেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজগুলো করছে, এবং এটা আপনাদের কেউ প্রশ্নবিদ্ধ করে কিনা, আপনাদের যারা ভালো কাজ করছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কিনা? এটা আসলে খুব চমৎকার একটা প্রশ্ন করেছে। সেটা হচ্ছে যে অবশ্যই ফ্রডুলেন্ট তো সব জায়গাতেই আছে, এটা শুধু ডেভেলপমেন্ট সেক্টর না, পৃথিবীর সব জায়গায় সব সেক্টরেই কম বেশি আছে। কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরটা একটু বেশি সেনসিটিভ, কারণ এখানে ডিরেক্টলি মানুষের জন্য, মানুষকে নিয়ে কাজ হয়। সো এর মানে এই না যে দুইজন ফ্রড বা ফ্রডুলেন্ট করেছে বা ট্রান্সপারেন্ট ছিল না তাদের ফাইন্যান্স নিয়ে দেখে সবাই। এখন কিন্তু এই অপশনটা খুব কম। আমি প্রিভিয়াস সিচুয়েশনের কথা বলতে চাচ্ছি না, বাট এখন যারা রেজিস্টার্ড, আমি আনরেজিস্টার্ড যারা, তাদের কথা বলতে পারছি না, কারণ অনেকে আনরেজিস্টার্ড হয়েও যার কোথাও রেজিস্ট্রেশন নাই কিন্তু টাকা উঠিয়ে তারা কাজ করছেন, ভালো কাজ করছেন। সো কিন্তু তাদেরকে আসলে কাজটাকে ধরার কোনো প্রপার ওয়ে বা কোনো লিগাল কোনো প্ল্যাটফর্ম নাই যারা তাদেরকে ধরতে পারে। কিন্তু ধরো আমাদের মতো যারা রেজিস্টার্ড অর্গানাইজেশন, আমরা তো প্রপার কমপ্লায়েন্সের আন্ডারে আসি, আমাদের অডিট করতে হয়, আমরা এনজিও ব্যুরো আমাদের অথরিটি। সো এভরি মানি কামস, ফরেন ডোনেশন হোক বা লোকাল, সেটা সব কিছু অডিট করতে হয়। নট অনলি অডিট বাট অলসো ভ্যাট, ট্যাক্স, সব কিছু আমাদের টু দি পয়েন্ট থাকতে হয়। সো এটা আসলে আমাদের ক্ষেত্রে সম্ভব না, চাইলেও সম্ভব না। জি, আরেকটা সাইড সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের বিজনেস গুলোতে দেখি প্রত্যেকটা বিজনেসের একটা প্রতিষ্ঠান থাকে। তো আপনাদের যে সোশ্যাল ওয়ার্ক গুলো করা হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে একটা ক্রাইসিস মোমেন্টে দেখা যাচ্ছে যে সীতাকুণ্ডর একটা গ্রামে সবাই গিয়ে ওই একই জায়গায় ত্রাণ দিচ্ছে। তো আপনার কি মনে হয় না যে এই সোশ্যাল ওয়ার্কের এই যে রিলিফ সিস্টেম বা এই সমস্ত বিষয়গুলোকে, এগুলোকে একটা সিনক্রোনাইজেশনের মধ্যে আনা যায় কিনা এবং একটা এন্টারপ্রাইজের মধ্যে আনা যায় কিনা, যেটার মাধ্যমে সবাই যারা কাজ করছেন সমন্বয় করে কাজ করবেন? অবশ্যই এটা নিয়ে আমরাও কাজ করেছি, বেশ দূর এগিয়েছিলাম একটা এমবাসির সাথে। পরে তো গ্লোবাল ফান্ডিং সিচুয়েশনের কারণে কাজটা এখন ডিসকাশনের পর্যায়ে আছে। সো একটা প্ল্যাটফর্ম খুব জরুরি, যেই প্ল্যাটফর্মটাকে প্রপার ট্র্যাকিং,
ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন আপগ্রেডেশন হবে আর কি, যেখানে যাতে রিডান্ডেন্সি বা ডুপ্লিকেশন না হয়, মানে একটা গ্রামের মানুষ 3টা করে খাবারের প্যাকেট পাচ্ছে, পাশের গ্রামের মানুষ কোনো খাবারের প্যাকেট পাচ্ছে না, এমনটা যাতে না হয়। সো এটা নিয়ে আসলে কাজ করা খুবই দরকার, বা কাজ হলেও আগায়নি। আর আমি মনে করি এখন এটা তো ডিজিটালাইজেশনের যুগ, সবকিছু ইজিলি আপনি একটা প্রপার সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ট্র্যাক করা সম্ভব। সো এটা খুব ইজিলি সম্ভব, জাস্ট কাউকে ইনিশিয়েটিভ নিয়ে আগাতে হবে এবং সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। জি, বিভিন্ন ক্রাইসিস মোমেন্টগুলো আসে, সেটা অনেক ধরনের ডিজাস্টার হতে পারে। আমাদের শেষ কিছুদিন আগে বন্যা গেল, তারপরে আমাদের একটা বড় জুলাই আপরাইজিং এর একটা বিষয় ছিল। তো এই সময়গুলোতে আমাল ফাউন্ডেশন কিভাবে কাজ করে? আমাল আসলে ইমার্জেন্সি ক্রাইসিস নিয়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছে, সব সময়ও করেছিল। যখনই বন্যা হোক বা কোনো স্পেশাল হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হোক, আমরা সবসময় কাজ করেছি। লাস্ট যখন গত বছর বন্যা হলো, আমাদের তো রানিং অনেক প্রজেক্টও চলে, ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, আমাদের সোশ্যাল বিজনেস আছে, ওগুলোর কাজ আমরা হচ্ছে 70% করে আমাদের ফুল টাইম আমাদের যারা কলিগ আছেন অফিসে, তারা অফিসে বসে ত্রাণ প্যাক করেছেন। অনেক কাপড় এসছে, আমরা কাপড় অফিসে সর্ট আউট করেছি, সর্ট আউট করে মানুষের তো বন্যার সময় পরার কাপড়েরও চ্যালেঞ্জিং অবস্থা ছিল, সেটা দিয়েছি। এর পাশাপাশি জুলাই আপরাইজিং এর সময় আমরা খুবই অ্যাক্টিভ ছিলাম, আমরা ফিল্ডে ছিলাম এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই আমরা চিকিৎসার ব্যয়ভারও বহন করেছি। জি আপু, আমরা অনেক চমৎকার আলাপ করলাম। আমি জাস্ট আরেকটা ছোট্ট টপিক, এটা তো আপনার একটা প্রফেশন, সো প্রফেশনাল জায়গা থেকে অবশ্যই একটা আপনার দায়িত্ব আছে, কিন্তু কখনো হয় না যে প্রফেশনের পাশাপাশি এটা তো একটা ইমোশনও কাজ করে অনেক সময়, অনেক দুঃখ কষ্টে আছেন অনেক মানুষের জায়গা থেকে। তো এমন হয়েছে যে প্রফেশনাল বাইন্ডিংস এর কারণে কিছু করতে পারেননি, কিন্তু ইমোশনালি অনেক হার্ট ইনভেস্টেড। জি, এরকম কোনো ঘটনা? অনেক অনেক অনেক, এটা সব সময়ই হয়। এভরিডে অনেক মেসেজ আসে যে আপু আমার চিকিৎসার জন্য হেল্প লাগবে, আমার পড়াশোনা করতে পারছি না, হেল্প লাগবে, আমার বাড়িটা আগুনে পুড়ে গেল, হেল্প লাগবে, আমার মা ক্যান্সারের পেশেন্ট, হেল্প লাগবে। চেষ্টা করি আমাদের, যদিও আমাদের এই রিলেটেড ফান্ডিং আমরা রেজ করি না, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের অফিস থেকে দেয়া। আমার নিজের স্যালারিরও একটা পার্সেন্টেজ দেখা যায় এই দিকেই চলে যায়। তো এই জায়গাতে আমার আসলে একটা অপূর্ণতা থেকে যায় আর কি। আর এটা তো গেল ইন্ডিভিজুয়াল লেভেলে। আর যদি আমি কমিউনিটি লেভেলে বলি, তখন অনেক সময় অনেক গ্রামে গিয়ে দেখি যে গ্রামে আরো স্কুল নাই বা আরো টিউবওয়েল দরকার। তো চেষ্টা করি ফান্ডিং বা আমাদের প্রজেক্ট থেকে সাপোর্ট করার, বাট আমাদেরও লিমিটেশন, ইন্ডিভিজুয়াল লিমিটেশন তো থাকেই। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক চমৎকার আলোচনা হয়েছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ নাহিদ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।